গড়ের উত্তর পাড়ায় লোকজনের যাতায়াত খুব কম। ওই পাড়ায় মানুষের ঘর বাড়িও বেশি নেই। দু একটা অতি দরিদ্র মানুষের ভাঙা মাটির বাড়ি ছাড়া আর মানুষ বাস করে এমন কোনো ঘর চোখে পড়বে না। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো একটা বিশাল বহুতল বাগান বাড়ি আছে ওখানে। আর ওই বাড়িটির জন্যই ওখানকার জনবসতি এত কমে গেছে গত ৯০ বছরে। দিঘি গড়সহ আশেপাশের কয়েকটি গ্রামের একমাত্র জমিদার ছিলেন প্রতাপচন্দ্র রায়বাহাদুর। প্রতাপবাবু ছিলেন প্রজাদের প্রতি খুবই দয়াবান, কিন্তু তার একটা বদভ্যাসের কারণে অকালে মরতে হয় তাকে। অল্প বয়সী যুবতী মহিলা ছিল তার একমাত্র দুর্বলতা। যে মেয়ের উপর তার নজর পড়ত তাকে তুলে এনে দিঘি গড়ের বাগান বাড়িতে রাখত। আর সন্ধ্যের পর শুরু হতো তাদের সাথে শারীরিক খেলা। শুধু জমিদার প্রতাপ বাবুই নন, সাথে ওনার অনেক সাঙ্গ পাঙ্গরাও এই খেলায় মাততেন। যার ফলে অনেক মেয়ে এত শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করত। আর যারা ভাগ্যক্রমে বেঁচে যেত তারা থাকত জমিদারদের বাগান বাড়ির বাইজি হয়ে। একদিন তরুলতা নামের এক ১৬ বছর বয়সী যুবতী গৃহিণীর ওপর নজর পড়ে প্রতাপবাবুর। সঙ্গে সঙ্গে প্রহরী ঠিক করা হয় ওই মেয়ের ওপর নজর রাখার জন্যে। মেয়েটি অতীব সুন্দরী, টানা টানা হরিণীর মতো চোখ, দুধে আলতা গায়ের রং, এমনকি হাত পায়ের গড়ন তার ভারী সুন্দর ছিল, যার কারণে প্রতাপবাবু ওর রূপের মোহে এমনই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে তিনি ওকে পেতে সবকিছু করতে পারেন। যদি তরুলতা আগে থেকেই বিবাহিত না হতো তাকে বিয়ের প্রস্তাব দিতেন জমিদার প্রতাপচন্দ্র রায়বাহাদুর। বেশ কিছুদিন খোঁজ খবর নেওয়ার পর একদিন রাতে, যখন তরুলতা রাতের খাবার খেয়ে পুকুরে বাসন মাজতে যায়, তখনই জমিদারের প্রহরীরা তাকে ধরে আনে জমিদারদের বাগান বাড়িতে। সাধারণত যেদিন মেয়েদের তুলে আনা হতো তার পরের দিন সন্ধ্যায় প্রতাপবাবু বাগান বাড়ি যেতেন। কিন্তু তরুলতার প্রতি এতটাই মোহে আচ্ছন্ন হয়েছিলেন তিনি যে ওকে ধরে আনার আগে থেকেই বাগান বাড়িতে ওর জন্য অপেক্ষা করে বসেছিলেন প্রতাপবাবু। তরুলতাকে হাত পা বাঁধা অবস্থায় বাগান বাড়িতে প্রতাপবাবুর কাছে রেখে প্রহরীরা বাইরে বেরিয়ে এসে পাহারায় বসে। প্রতাপবাবু তরুলতার হাত পায়ের বাঁধন খুলে যেই না ওর শরীর ছুঁতে গেছে, অমনি শাড়ির ভাঁজ থেকে একটা ছোট ধারালো সাপের বিষ মাখানো ছুরি দিয়ে তরুলতা প্রতাপবাবুর গলার শিরা কেটে দেয়। চিৎকার করার সময়টাও পায়নি প্রতাপবাবু, তার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তরুলতা কান্নায় ভেঙে পড়ে। এ কি করল সে? শেষ অবধি মানুষ খুন। পরমুহূর্তেই তরুলতা ভাবে, মানুষ খুন কোথায় আর? এ তো অমানুষ, সে এক অমানুষকে খুন করেছে, বেশ করেছে খুন করে। যেদিন থেকে প্রহরীরা ওর ওপর নজর রাখা শুরু করেছে, সে ঠিকই টের পেয়েছে কেউ ওর ওপর নজর রাখছে সর্বক্ষণ। গ্রামের লোকেদের মুখে তো আগে থেকেই শুনেছিল প্রতাপবাবুর কথা, তাই সেদিন থেকেই সঙ্গে করে একটা সাপের বিষ মাখানো ছুরি রাখত নিজের কাছে সর্বক্ষণ। যদি ওকেও বাগান বাড়িতে আনা হয়, তাহলে নিজেকে বাঁচাতে ও খুন করবে ওই জমিদারকে। আর আজ ঠিক সেটাই হলো। না, আর বাড়ি ফিরতে পারবে না সে। এতক্ষণে নিশ্চয়ই ওকে খুঁজে না পেয়ে ওর শ্বশুর বাড়ির লোকজন বুঝে গেছে আসল ঘটনা। এই মুখ নিয়ে সে কিভাবে ফিরবে তার স্বামীর কাছে? পাশে পড়ে থাকা রক্তমাখা ছুরিটা নিয়ে চোখ বন্ধ করে মুহূর্তে নিজের গলার শিরা কেটে দেয় সে। যন্ত্রণায় ছট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন প্রহরীরা বাড়ির ভেতরে প্রবেশ করে প্রতাপবাবুর আর তরুলতার মৃতদেহ দেখে ভীষণ ভয় পেয়ে যায় তারা। গ্রামের লোকদের জানিয়ে দেয় পুরো বিষয়টা। গ্রামের লোকেরা ক্ষুব্ধ হয়ে প্রতাপবাবুর আর তরুলতা মৃতদেহ সমেত জমিদারদের ওই বাগান বাড়ি জ্বালিয়ে দেয়। বাড়ি পুড়ে যাওয়ার দিন ৭ পর থেকে শুরু হয় এক ভুতুড়ে ঘটনা। যখনই কেউ ভর দুপুরে বা সন্ধ্যার পরে ওই পোড়া বাড়ির পাশ দিয়ে যেত, শুনতে পেত অসংখ্য নারী কণ্ঠের চিৎকার আর এক পুরুষ কণ্ঠের কান ফাটানো হাসি। যেন প্রতাপবাবুর তুলে আনা মেয়েগুলো যারা অত্যাচার সহ্য না করতে পেরে মারা গেছিল, তারাই চিৎকার করছে। আর তাদের চিৎকারে আনন্দ পেয়ে প্রতাপবাবুই চিৎকার করে হেসে চলেছে। এরপর আর কেউ ওই বাড়ির আশেপাশে ঘর বানায়নি। যাদের ঘর বাড়ি ছিল তারা ওখান থেকে সরে অন্যত্র বাসস্থান তৈরি করেছে।
আর এখন যাদের ঘর বাড়ি এখনো ওই উত্তর পাড়ায় আছে, তাদের বাড়িটা ওই বাগান বাড়ি থেকে অনেকটা দূরে। তারা কেউই সন্ধ্যের পর বা ভর দুপুরে ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে না।